আসসালামু আলাইকুম। আমি এআর মাহমুদ। ওয়েলকাম টু বাংলাদেশি আমেরিকান ট্রেডার্স ইউটিউব চ্যানেল। আজ আমরা বিটকয়েনের হ্যাভিং সাইকেল নিয়ে কথা বলবো। অর্থাৎ বিটকয়েন যে 4 বছর পর পর একটা করে হ্যাভিং করে এবং উক্ত হ্যাভিংকে কেন্দ্র করে যে প্রাইস মুভমেন্ট হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে এখানে আমরা হ্যাভিং এর যে চার্টটা এটা আমরা দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বিভিন্ন কালারের রেইনবো চার্ট করে দেওয়া আছে। তো এইখানে যে একদম নিচের যে কালারটা ব্লু কালার, এইটা হলো মেইনলি বেসিক্যালি এ ফায়ার সেল, উপরে এখানে লিখে দেওয়া আছে। তো এইখানে আসলে মেইনলি বাই করলে খুবই কম প্রাইসে বাই করা যায়, একদম ডিপ পজিশনে। এবং একদম উপরে যেটা সেটা হলো ম্যাক্সিমাম বাবল টেরিটরি, অর্থাৎ এইখানে গেলে মাস্ট সেল করে দেওয়া লাগে। প্রাইসটা একদম সুপার টাপ এটা। তো এই যে টাব এখানে করে দেওয়া আছে এবং এইখানে দেখা যাচ্ছে যে মোট 4টা হ্যাভিং, অর্থাৎ এইখানে যে ব্লু লাইন ভার্টিক্যালি, এইগুলা কিন্তু হ্যাভিং এর লাইন। অর্থাৎ এটা প্রথম হ্যাভিং, এটা দ্বিতীয় হ্যাভিং, এটা তৃতীয় হ্যাভিং এবং এটা চতুর্থ হ্যাভিং। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা হ্যাভিংকে কেন্দ্র করে প্রাইসের একটা সাইকেল আছে। অর্থাৎ এইখানে যে হ্যাভিংটা, এর আগে কিন্তু ছোট করে এইখানে একটা ডিপ পজিশন তৈরি করে। অর্থাৎ প্রাইসটা এই হ্যাভিং এর ঠিক আগে 2-3 মাস আগে এইখানে কিন্তু একটা হ্যাভিং করে। তো আমরা এই ডিটেলসে বা কতদিন পর পর প্রাইসটা মুভমেন্ট করে এটা পরের চার্টে আমরা দেখব। আপাতত আমরা সামারি চার্টটা দেখে নিই। তো এর আগে যে ডিপটা করার পরে হ্যাভিংটা করে, এরপরে কিন্তু এই টেরিটরিটা কিন্তু এইখানে যে হ্যাভিংটা এবং তার আগের যে ডিপ, এটা কিন্তু এখানে বেসিক্যালি ফায়ার সেল ছিল। অর্থাৎ এর পরেই প্রাইসটা সাধারণত আপসাইডে মুভ করে। তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর পরে প্রাইসটা বিভিন্নভাবে বিভিন্ন এইখানে ঢেউ তৈরি করে প্রাইসটা কিন্তু একদম ম্যাক্সিমাম বাবল টেরিটরিতে হিট করে। তো এরপরে দেখা যাচ্ছে যে এখান থেকে যাওয়ার পরে যখন সেল অফটা হয়, আবার কিন্তু পরবর্তী হ্যাভিং এরকে কেন্দ্র করে পরবর্তী হ্যাভিং এর দিকে কিন্তু প্রাইসটা ডিপ পজিশনে যেতে থাকে। তো এইখান থেকে প্রাইসটা ডিক্লাইন করে এইখানে দ্বিতীয় হ্যাভিং এর প্রাইসটা আসে এবং তার আগে যথারীতি একটা ডিপ করে। ডিপ করার পরে প্রাইসটা কিন্তু আবার এইখান থেকে এই যে বেসিক্যালি ফায়ার সেল, এই যে এখানে দেখা যাচ্ছে এইখান থেকে আবার কিন্তু প্রাইসটা কন্টিনিউ করে, করার পরে প্রাইসটা একদম আবার ম্যাক্সিমাম বাবল টেরিটরিতে আসে। এইখান থেকে আবার প্রাইসটা ডিক্লাইন করে এবং আবার সেম বেসিক্যালি ফায়ার সেলে আসে এবং এইখান থেকে আবার এইখানে কিন্তু ম্যাক্সিমাম বাবল টেরিটরিতে যায় না, এটা সেল সিরিয়াসলি থেকে এখানে ডিক্লাইন করে। অর্থাৎ একদম টাপ পজিশনে যায় না, তার আগেরটা থেকেই ডিক্লাইন করে। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে প্রাইসটা কিন্তু এখানে যখন টপ এখানে পজিশনটা তৈরি হয়, তারপরে যে এইখানে পুল ব্যাক করে বা কারেকশন করে পরের হালভিং এর আগে, এইটা এখানে দেখতে পাচ্ছি যে আগের লোড থেকে পরের লোটা কিন্তু উপরে থাকে এবং আগের যে হাইটা, অর্থাৎ প্রথম হ্যাভিং এর যে টাপ এবং লো, এই দুইটার মাঝামাঝি কিন্তু পরে যে লোটা এটা তৈরি করে। অর্থাৎ এই যে টাপ, এই যে লো, এর মাঝামাঝি এইখানে মিডল জোনে একটা লো তৈরি করে এবং এইখান থেকে প্রাইসটা কিন্তু হ্যাভিং এর দিকে যায় এবং হ্যাভিং থেকে আর একটা টাপ তৈরি করে এবং এই টাপটা কি আগের টাপ থেকে উপরে। এবং যথারীতি এইখানে যে লোটা তৈরি করে, এই লোটা কিন্তু আগের টাপ, অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড, এইখানে যে সেকেন্ড হ্যাভিং এর যে টাপ এবং সেকেন্ড হ্যাভিং এর যে লো, এইটার মাঝামাঝি তৃতীয় হ্যাভিং এর আগের ডিপটা এইখানে তৈরি হয় এবং এইটা এরপরে তৃতীয় হ্যাভিং এর যে টাপটা, এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় হ্যাভিং এর টাপের থেকে উপরে এবং যথারীতি এবার কিন্তু 15,000 এ ডিপ করছে প্রাইস এইটার হ্যাভিং এর আগে এবং এইটা যথারীতি ডিপ করছে থার্ড হ্যাভিং এর টাপ এবং বটমের মাঝামাঝি জায়গাতে। তো এইখান থেকে প্রাইসটা আমরা যথারীতি আগের 3টা হ্যাভিং এর হিস্ট্রি অনুযায়ী এটা কিন্তু আমরা গেস করতে পারি প্রাইসটা কিন্তু আগের এই টাপ 63,000 এর উপরে যাবে এবং এইখানে যদি যায় এই সেল সিরিয়াসলি বা ম্যাক্সিমাম বাবল টেরিটরিতে যায়, তাহলে কিন্তু প্রাইসটা এখানে অনেকটা আপ হবে। তো এখন আমরা চার্টে দেখে নিব এটা। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 মে 2012-এ প্রথম ডিপ করে প্রথম হ্যাভিং এর আগে।
তো এইটা হ্যাভিংটা হয় কিন্তু এখানে নভেম্বরে এবং মেতে ডিপটা করে, এবং এখানে ডিপের সময় প্রাইসটা ছিল $5, আর এখানে হ্যাভিং এর সময় প্রাইস ছিল $12। বাট হ্যাভিং এর পরে ম্যাসিভ একটা প্রাইস আপ হয়, যেটা হ্যাভিং এর এক এখানে এটা নভেম্বরে হয় এবং ডিসেম্বরে, পরের বছর ডিসেম্বরে, অর্থাৎ অলমোস্ট এইখানে 13 মাস। তো এই 13 মাসে কিন্তু প্রাইসটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 13 মাসে প্রাইস বৃদ্ধি পায় $12 থেকে $1,237, অর্থাৎ পার্সেন্টেজ করলে 28,000% আপ হয় এই ডিপ থেকে টাপ পর্যন্ত। তো এইখানে যেহেতু ট্রেডিং ভিউতে এই চার্টটা এদের এখানে ডাটাটা নাই, তো যার কারণে আমি হিস্ট্রিক্যালি প্রাইসটা দেখে আমি এখানে একটা চার্ট এঁকে নিয়েছি। তো তারপরে সেকেন্ড যে হ্যাভিংটা, এটার থেকে কিন্তু চার্ট আছে, এখান থেকে আমরা ক্লিয়ার দেখতে পাবো। তো সেকেন্ড হ্যাভিং এ এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং এর আগ মুহূর্তে 20 মে 2016 এই সময়টাতে প্রাইসটা প্রথম এখানে ডিপ করে। এখানে ডিপ করলে প্রাইসটা আসে 443, এবং তারপরে সেকেন্ড হ্যাভিংটা তৈরি করে 9 জুলাই 2016, অর্থাৎ ওই ডিপের বছরই জুলাই মাসে। এইখানে প্রায় 1.5 মাস পরে হ্যাভিংটা হয় এবং হ্যাভিং এর প্রাইসটা থাকে $647। তো এই পর্যন্ত কিন্তু প্রাইসটা খুব বেশি বৃদ্ধি ছিল না, বাট এরপরে যেটা হয় সেটা কিন্তু হিউজ প্রাইস আপ হয়, অর্থাৎ 6 ডিসেম্বর 2017, অর্থাৎ হ্যাভিং এর পরের বছরে এইখান থেকে প্রায় 1.5 বছর পরে প্রাইসটা টাপ তৈরি করে, এবং এইখানে প্রাইসটা কিন্তু ম্যাসিভ প্রাইস আপ হয়। এখানে $17,604 এই প্রাইসটা আসে। পার্সেন্টেজ যদি আমরা এটা হিসাব করি, এইখানে 3,873% আপ হয়। তো এখানে প্রাইসটা যেহেতু হিস্ট্রিক্যালি, এবং এইখানে আমি মান্থলি চার্ট নিয়েছি, তো এইখান থেকে প্রাইসটা কিছুটা কম বেশি আসতে পারে, পার্সেন্টেজে কিছুটা হতে পারে, 19-20 হবে সেক্ষেত্রে। তো তারপরে আমরা যখন থার্ড হ্যাভিংটা হয়, এই থার্ড হ্যাভিং এর ডিপটা তৈরি করে 15 মার্চ 2020 এবং এই ডিপে প্রাইসটা হয় $4,976 এবং থার্ড হ্যাভিংটা হয় 11 মে 2020, অর্থাৎ এইখান থেকে প্রায় 10 মাস আগে, মার্চ, এবং এখান থেকে 2020-এর মার্চ সেভিংস, এখান থেকে 6 মাস হবে। তো এইখান থেকে প্রাইসটা ডিপ করার পরে হ্যাভিংটা হওয়ার পরে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হ্যাভিংটা, এইখান থেকে কিন্তু প্রাইসটা আপ হওয়া শুরু করে এবং এইখান থেকে হিউজ প্রাইস আপ হয়। প্রাইসটা একদম $63,426 আপ হয়, অর্থাৎ ডিপটা ছিল 4,976 এবং প্রাইসটা টাপ তৈরি করে 63,000-এ। এটা হিউজ আপ, এবং এইখানে কিন্তু আমরা জানি যে যেহেতু এটা খুব বেশি দিন আগে নয়, তো এইখানে আমরা জানি যে অল্ট কয়েন, অর্থাৎ বিটকয়েন বাদে যে অন্য কয়েনগুলো আছে, এইগুলা কিন্তু বিটকয়েনের থেকে আরো অনেক বেশি আপ হয়, এবং কয়েকটা কয়েন আছে যেগুলা কিন্তু এইখান থেকে প্রচুর ইনভেস্টর মিলিয়নার হয়, হিউজ প্রফিট আর্ন করে। তো আমরা জানি যে বিটকয়েন আপ হওয়ার পরে তারপরে কিন্তু অল্ট কয়েনগুলো আপ হয়। সাধারণত এখানে রুমর থাকে যে বিটকয়েনের প্রফিট দিয়ে অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করে। তো এইখানে দেখা যায় যে এই $976 থেকে যে 63,000 এই প্রাইসটা যায়, এইখানে পার্সেন্টেজ ছিল 1174%। এটা একটা হিউজ অ্যামাউন্ট। তো এরপরে আমাদের এখন যে সাইকেলটা আছে, এইটার ডিপটা করে এটা 21 নভেম্বর এই বছরে, অর্থাৎ 2023-তে। তো এই সময়টাতে প্রাইসটা কিন্তু আসে $15,460। তো এইখান থেকে প্রাইসটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে $34,000। তো এইখান থেকে যদি ডিপ থেকে যদি আমরা প্রাইসটা দেখি, এখন পর্যন্ত কিন্তু প্রাইসটা 125% আপ আছে, কিন্তু আমাদের এখানে যে টার্গেটটা সেটা কিন্তু
এই যে আগের টাপটা এটা ক্রস করা। তো আমরা এখানে এক্সপেক্ট করতেছি যে প্রাইসটা কিন্তু এখানে 3 থেকে 5x মিনিমাম আপ হবে, তারপরে আর যতটা, কারণ এখান থেকে এই যে পার্সেন্টেজ সেই তুলনায় 3 থেকে 5% অনেক কম পার্সেন্ট, বাট প্রাইসটা যেহেতু এখন অনেক বেশি, আগের থেকে প্রায় পার্সেন্টেজটা কম আসবে। তো এইটার পরে বিটকয়েনে যদি 3 থেকে 5% আপ হয়, তারপরে কিন্তু অল্ট কয়েন সিজনটাতে আরো অনেক বেশি এখানে প্রফিট আসবে। তো এইখান থেকে আমরা জানি যে ডোজ কয়েন, এরপরে বিটকয়েন ক্যাশ, তারপর এইখানে শিবা ইনু আছে, এরকম অনেক কয়েন আছে যেগুলাতে কিন্তু প্রচুর ইনভেস্টর এখানে ইনভেস্ট করে বসে আছে। তো এইগুলা কিন্তু যখন প্রাইসটা আপ হবে, হিউজ হিউজ আপ হবে। তো আমাদের কিন্তু এই সাইকেল অনুযায়ী যদি ট্রেড করি, তো এইখান থেকে যে কারেকশনটা এইখানে এক্স্যাক্টলি হ্যাভিং এর আগে কিন্তু ছোট করে একটা করে কারেকশন তৈরি হয়। তো এই কারেকশনেও আমরা বাই করতে পারি, অথবা এখন থেকে আমরা কিন্তু অল্প অল্প করে কিনতে পারি। তো আমরা আমাদের কিন্তু এখনই কিন্তু মেইন ইনভেস্টের সময়। তারপরে আমরা এই প্রাইসটা যখন রাইভ হবে, অর্থাৎ মিনিমাম হ্যাভিং এর 1 বছর পরে, প্রত্যেকটা সময় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমপক্ষে 1 বছরের পরে প্রাইসটা একদম সুপার, অর্থাৎ ফায়ার সেল পজিশনে যায়। তো তখন আমরা কিন্তু সেল করতে পারবো। মাস্ট আমরা এখানে ধরে নিচ্ছি যে প্রাইসটা কিন্তু $1,00,000 কমপক্ষে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের অ্যানালাইসিস। আমাদের চার্টে কিন্তু যদিও এখানে ক্লিয়ার একটা এখানে ডিটেলস দেয়া আছে, তারপরেও আমি এটা জাস্ট বর্ণনা করে দিলাম। তো আপনাদের যদি কোনো ভিন্ন অপিনিয়ন থাকে বা কোনো ভিন্ন মত, আপনাদের যদি কোনো এখানে আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে, প্লিজ কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার করে অন্যদেরকে এটা দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন।